সালটা 2012। আমার বয়স তখন 6 বছর। আমার নাম আরিশা। বাসা রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলায় কোনো এক গ্রামে। কিছু কারণে গ্রামের নামটা প্রকাশ করছি না। আমাদের গ্রামটা ছিল বেশ শুনশান আর নিরিবিলি। গাছগাছালিতে ভরপুর হওয়ায় সূর্যের আলো খুব একটা প্রবেশ করতো না। দিনের বেলাতেও কেমন যেন গা ছমছমে পরিবেশ থাকতো। ঘটনাগুলো আমার নিজের সাথে ঘটে যাওয়া। তো চলুন মূল ঘটনা শুরু করা যাক। আমার দাদু বাড়িটা ছিল বিশাল বড়, প্রায় 34 শতক জমির উপর। আমাদের আশেপাশে তেমন কোনো বাসা ছিল না। যা দু একটা বাড়ি ছিল সেগুলো অনেক দূরে দূরে। আমাদের বাড়ির চারপাশে ছিল বিশাল বড় বড় গাছ আর 3টে বড় পুকুর দিয়ে ঘেরা। বেশি গাছগাছালি থাকায় আমাদের বাসায় তেমন একটা আলো প্রবেশ করতো না, আর পরিবেশটাও সবসময় গা ছমছম থাকতো। আমাদের বাসায় তেমন কোনো সদস্য ছিল না, শুধু আমার দাদু দাদি, আমার ছোট ফুপু আর আমার মেজো চাচি থাকতেন। বাকিরা চাকরির সুবাদে বাইরে থাকতেন। তখন ছিল শীতকাল। আমার মেজো চাচি ছিলেন ভরা মাসের গর্ভবতী। এমনই এক মধ্যরাতে আমার চাচির প্রসব বেদনা ওঠে। তিনি একটা মেয়ে সন্তান জন্ম দেন। আমার দাদি আর আমার ছোট ফুপু বাচ্চাটাকে বাইরে উঠানে নিয়ে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছিলেন। আমিও তাদের সাথে বাইরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ আমার চোখ থেমে যায় পুকুরের উপর লেবু গাছের তলায় একটা অবয়বের দিকে। অবয়বটি ছিল একদম কালো কুচকুচে, মানুষের মতো হাত পায়ের গঠন, কিন্তু চেহারা দেখা যায় না। যেহেতু সেদিন চাঁদনি রাত ছিল, তাই আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম অবয়বটিকে। সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। আমি তখন ছোট ছিলাম, তেমন বুঝতাম না যে ওটা কি ছিল, তাই আমিও এক দৃষ্টিতে সেটার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করে অবয়বটি আমাকে ইশারা করে তার কাছে ডাকতে শুরু করলো। তখন আমি আমার ছোট ফুপুকে জড়িয়ে ধরে বলি, ফুপু ওটা কি ওখানে দাঁড়িয়ে আছে, আমাদের দিকে তাকিয়ে আছে, আমাকে ইশারা করে ডাকছে। তখন ফুপি বললেন, কোথায়? আমি আঙ্গুলের ইশারায় দেখিয়ে দিলাম, কিন্তু তারা দেখতে পাচ্ছিল না। ঠিক তখনই তাদের হাতে থাকা ছোট বাচ্চাটা অনেক জোরে জোরে কান্না শুরু করলো। তখন আমার দাদি আর ফুপু আমাদের নিয়ে ঘরে গেলেন আর দোয়া দরুদ পরে আমাদের দুজনের গায়ে ফু দিলেন। আমার দাদি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তাই একটু একটু ঝাড়ফুঁকও জানতেন। সেদিন রাতে আমার গা কেঁপে জ্বর আসে এবং বেশ কয়েকদিন আমি অসুস্থ ছিলাম। পরে এক হুজুর এসে আমাকে ঝাড়ফুঁক করেন। পরে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি। ঘটনা এখানেই শেষ নয়। ওই ঘটনার পর আমার নানু আমাকে নিয়ে আসেন। বলে রাখা ভালো, আমার বাবা চাকরির সুবাদে বাইরে থাকতেন, তাই আমি দাদুর বাড়ি এবং নানুর বাড়ি এই 2 জায়গায় থাকতাম। আমার নানু বাড়ি ছিল শহরের ভিতর। তো এভাবে কিছুদিন ভালোই কেটে যায়। একদিন নানু কাজের সুবাদে অনেক দূরে যান। বাসায় আসতে অনেক রাত হবে। এদিকে নানি তরকারি রান্না করবেন, কিন্তু ঘরে কোনো বাজার নেই, তাই নানি আমাকে বাজারে পাঠান ডিম নিয়ে আসার জন্য। তখন রাত প্রায় 8টার কাছাকাছি। আমার নানু বাড়ি থেকে বাজারে যাওয়ার 2টা রাস্তা ছিল। একটা রাস্তা মেইন রোড দিয়ে 10 মিনিট হাঁটলেই বাজার, আর বিপরীত রাস্তায় একটা বড় জমি পার হলেই বাজার। তো নানি আমাকে জমি দিয়ে বাজারে নিয়ে যাওয়ার জন্য বের হন বাসা থেকে। লোকমুখে শোনা ছিল যে এই জমিটা ভালো না, অনেক খারাপ কিছু সেখানে থাকে, অনেকেই নাকি দেখেছে। যেহেতু আমার রাশি ভালো না, তাই নানিও আমার সাথে যেন ওই জমির মাছ দিয়ে। জমির মাঝে একটা বাঁশের সাঁকো ছিল। যখন বন্যার পানি উঠতো তখন সবাই ওই বাঁশের সাঁকো দিয়ে চলাচল করত। তো নানির সাথে যখন আমি জমির মাছ দিয়ে যাচ্ছিলাম, তখন দেখে ওই বাঁশের তৈরি সাঁকোর নিচে দোল খাচ্ছে আগের দেখে ওই অবয়বটি। অবয়বটির উচ্চতা ছিল 10-12 বছরের বাচ্চাদের মতো। আমি অনেকক্ষণ ওর দিকে তাকিয়ে থাকার পর নানিকে বললাম, নানি এত রাতে ওখানে কালো এটা কি দোল খাচ্ছে? নানি বললেন, কোথায় দোল খাচ্ছে? আমি আঙ্গুলের ইশারা করে দেখালাম, ওই যে দেখো, কিন্তু নানি দেখতে পেলেন না। তবে কিছু একটা আন্দাজ করে আমাকে তার বুকের সাথে চাপটে ধরে বাসায় নিয়ে আসলেন। আমাদের ওই দিন আর ডিম কিনা হলো না। তারপর সেদিন আবার আগের মতো আমার জ্বর আসে। পরে নানু এসব শুনে আমাকে একটা বড় মৌলানার কাছে নিয়ে গেলেন। তিনি ঝাড়ফুঁক করে আমার বড় একটা তাবিজ দিলেন এবং বললেন, সাবধানে রাখবেন তাবিজটা। ওখান থেকে বাসায় আসার 2 দিন পরেই আমার গলা থেকে তাবিজটা উধাও হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও আর পাওয়া যায়নি। সেদিন বিকালে আমি নানির সাথে বসে খেলা করছিলাম। ঠিক সেই সময় আম্মু ফোন দিয়ে আমার নানিকে বললেন, আরিশা কোথায়? নানি বললেন, আমার সাথে বসে খেলা করছে। তখন আম্মু বললেন, তাহলে আমার সামনে বসে মাংস কে খাচ্ছে? 1 পাতিল মুরগির মাংস রান্না করেছি। অফিস থেকে এসে রুম খুলে দেখি আরিশা মাংস খাচ্ছে। পরে নাকি আম্মুর কথা শুনে আমার মতো দেখতে এক জিনিস হাসতে হাসতে রুম থেকে বের হয়ে হঠাৎ উধাও হয়ে যায়। তখনই সবাই বুঝতে পারে ওটা কি ছিল। মাঝে মাঝে নাকি আমাকে খুঁজে পাওয়া যেত না, আবার হঠাৎ করেই আমাকে একসাথে 2 জায়গায় দেখতে পাওয়া যেত। তো এইসব দেখে অতিষ্ঠ হয়ে আমার বাবা মা আমাকে আরেকজন মৌলানার কাছে নিয়ে যায়। আর উনি অনেক বড় মাপের মৌলানা ছিলেন। ওখানে যাওয়ার পর উনি যা বললেন তা শুনতে আমার মা বাবা মোটেও প্রস্তুত ছিল না। উনি বলা শুরু করলেন, আমার মা যখন 8 মাসের গর্ভবতী ছিলেন, তখন আমার দাদু বাড়ির সবাই মিলে বিয়ের অনুষ্ঠানে যাই। বিয়েটা ছিল আমার বাবার ফুফাতো বোনের। বিয়ে শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়, আর আমার মায়ের শরীরটা বেশ
বেশ ভালো না থাকায় মা তাড়াতাড়ি বাসায় ফিরতে চায়। তোমার দাদুর এক বোন আমার মাকে নিয়ে বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা করেন। উনি তাড়াতাড়ি বাসায় ফিরে আসার জন্য শর্টকাট রাস্তা বেছে নেন। রাস্তাটি ছিল জঙ্গলের ভিতর দিয়ে, আর আমার মা ছিল ভরা মাসের গর্ভবতী। তো ওনারা আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে, আর জঙ্গলের ভিতর ছিল একটা শিমুল গাছ। আমার মা কিছুটা হাঁপিয়ে পড়ায় ওই শিমুল গাছটার নিচে এসে বসেন। ওখান থেকেই নজর পড়ে আমার উপর, আর সেদিন থেকে ওটা আমার সঙ্গী হয়ে যায়। মূলত ওইটা ছিল একটা জিনের বাচ্চা, যার বয়স ছিল প্রায় 119 বছর। আমি পেটে থাকা অবস্থায় সে আমার সঙ্গী হয় এবং একটা বন্ধুর মতো সবসময় আমার সাথেই থাকতো। আমারও মনে আছে, আমি ছোটবেলায় একটা বাচ্চার সাথে খেলা করতাম, যে হঠাৎ করেই আসতো আবার হঠাৎ করেই উধাও হয়ে যেত। আমার দাদুর আদা বাগান ছিল, সেখানে আমি একটা বাচ্চার সাথে খেলতাম, কিন্তু কেউ আসলে দেখতো আমি একাই খেলছি আর সে হঠাৎ উধাও হয়ে যেত। সে নাকি বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিয়ে আসতো, এমনকি সে আমাকে পড়াতো। সে নাকি অনেক জ্ঞানী ছিল। ওই হুজুর জানাই, ওই জিনকে কেউ ছাড়াতে পারবে না, এই জিনটা ভালো, আমার সাথে নাকি ভাই বোনের মতো থাকতো। ওই হুজুর আরো বললেন, যখন আমার 12 বছর বয়স হবে তখন নাকি সেটা নিজে থেকেই চলে যাবে। সে মাঝে মাঝে নিজের রূপে আসতো, আর সেই কারণে আমি ভয় পেয়ে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তাম। আর আমাকে যে এক সময় 2 জায়গায় দেখা যেত, ওটা নাকি ওই জিনই ছিল, যে আমার রূপ নিয়ে বিভিন্ন জায়গায় যেত। তাই আমাকে একই সাথে 2 জায়গায় দেখা যেত, তবে সে কখনো আমার ক্ষতি করেনি। আমার 12 বছর বয়স হওয়ার পর থেকে তাকে আর দেখিনি। এখন কোনো তাবিজ বা ঝাড়ফুঁকের আশ্রয় নিইনি, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। তবে আমার মনে হয় মাঝে মাঝে সে আমার কাছে আসে, তার উপস্থিতি অনুভব করি, কিন্তু সে আমার কোনো ক্ষতি করে না।